আজকে আমরা পড়ব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত চন্দ্রনাথ ছোট গল্প। এই চন্দ্রনাথ আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে আগুন উপন্যাস আছে, সে আগুন উপন্যাসের প্রথম ও দ্বিতীয় যে পরিচ্ছেদ, তার একটি সংক্ষিপ্ত এবং সম্পাদিত রূপ চন্দ্রনাথ ছোট গল্প রূপে আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমাদের শরৎচন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যের যে জগৎ, যে সময়, তার অন্যতম প্রধান কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সেই সময় আমরা জানি বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বাংলা সাহিত্যের জগতে তারা তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে বাংলা কথা সাহিত্যের জগৎকে সমৃদ্ধ করে চলেছে। একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আর একজন মানিক বন্দ্যোপাধ্যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা বলি রাঢ় বঙ্গের কথাকার, অর্থাৎ যে রাঢ় বাংলা, সেই বীরভূম, তার মানুষজন, তাদের যে প্রকৃতি এবং প্রান্তিক মানুষজন, সেখানে সাঁওতাল, আদিবাসী, বাগদি, ডোম, কাহার, সকল মানুষের যে বিচিত্র জীবনচর্যা, আচার বিচার, সংস্কার, সংস্কৃতি, সমস্ত কিছু সেই রাঢ় বাংলার সামগ্রিক জীবন উঠে আসে তারাশঙ্করের উপন্যাসে। তার কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, হাঁসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, এইসব উপন্যাস যদি আমরা পড়ি, আমরা রাঢ় বঙ্গের জীবনধারার সঙ্গে, তাদের মানুষজনের সঙ্গে আমরা পরিচিত হতে পারব। তারাশঙ্করের আমরা যদি ছোট গল্প দেখি, সেই ছোট গল্পের মধ্যে আমরা দেখব তিনি আমাদের চরিত্রের যে জটিল মনস্তত্ত্ব, অর্থাৎ চরিত্রের একদম অন্তঃস্থলে তিনি প্রবেশ করেছেন এবং তার যে নানা বৈশিষ্ট্যের সমাহারে একটি মানুষ গড়ে ওঠে, তার চরিত্র গড়ে ওঠে, এই সমস্তটাকেই তিনি আমাদের সামনে হাজির করেছেন। জটিল মনস্তত্ত্বের রূপকার তারাশঙ্কর। তিনি যেমন রাঢ় বঙ্গের জীবনের কথাকার, গ্রাম জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তাকে এই রাঢ় বঙ্গের কথাকার রূপে প্রতিষ্ঠা দিয়েছিল, আবার তার যে গভীর জীবনবোধ, সেই জীবনবোধ থেকে তিনি ব্যক্তি চরিত্র, তার জটিল মনস্তত্ত্বের রূপায়ণ করেছেন তার ছোট গল্পে। তার জলসাগর, তারিণী মাঝি, ডাইনি, কালাপাহাড়, অগ্রদানী, বেদেনী,
এই সকল ছোট গল্পের গ্রন্থের অন্তর্ভুক্ত যে ছোট গল্প, তাতে আমরা দেখি তিনি আসলে আমাদের যে ওই বিশ্বযুদ্ধ মধ্যবর্তী যে অস্থির সময়, সেই সময় দাঁড়িয়ে মানুষের জীবনের যে সংশয়, বিক্ষুব্ধ জটিলতা, তা হাজির করেছেন তারাশঙ্কর তার গল্পে। আমাদের যে চন্দ্রনাথ আমরা বলেছি, এ আসলে আগুন উপন্যাসের প্রথম দিকের কিছু অংশ সম্পাদিত আকারে আমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হয়েছে। এ গল্পের প্রধান চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, নায়ক চন্দ্রনাথ, এবং চন্দ্রনাথকে কেন্দ্র করে অনেকগুলি চরিত্রের আমরা সমাবেশ দেখি এই গল্পে। গল্পের গল্পকথক নরু বা নরেশ, তিনিও চন্দ্রনাথের স্কুল জীবনের সহপাঠী। সেই নরেশের জবানিতে, তার গল্পকথনে চন্দ্রনাথ চরিত্র আমাদের সামনে উপস্থিত হয়। তার সঙ্গে সঙ্গে তার অপর সহপাঠী হিরু, চন্দ্রনাথের দাদা নিশানাথ, তাদের মাস্টারমশাই, তাদের সেই বিদ্যালয় যেখানে তারা পড়াশোনা করতেন, তার সেক্রেটারি, অনেকগুলি চরিত্রে আমাদের সামনে হাজির হয়। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে বাড়ি ফিরিলাম। সমাধিক্ষেত্র অর্থাৎ সেই কলকাতার যে বিখ্যাত সার্কুলার রোড, সেখানে যে গোরস্থান রয়েছে, যেখানে মৃতদেহ তাদের যে কবর দেওয়া হয়, সেই কবরস্থান থেকে বার হওয়ার সময় চন্দ্রনাথের কথা মনে পড়ল। তার অপর সহপাঠী, আমাদের যে গল্পকথক নরেশের কত কথা মনে হইতেছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। অর্থাৎ জীবনের একটি পর্যায়ে পৌঁছে যখন আমাদের গল্পকথক জীবনটাকে যদি একটি গ্রন্থের সঙ্গে তুলনা করেন, সেই গ্রন্থের কয়েকটি পৃষ্ঠায় চন্দ্রনাথ তার অবস্থান দীপ্তিতে পরিধিতে, অর্থাৎ আলোক তেজে, প্রভায় এবং পরিধিতে, অর্থাৎ তার বিস্তারে প্রদীপ্ত ও প্রধান হয়ে আছে। প্রদীপ্ত, প্রকৃষ্টভাবে দীপ্ত হয়ে আছে, এবং প্রধান অর্থাৎ যে চরিত্রগুলো তার অতীত জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে আমাদের গল্পকথকের, তাদের মধ্যে চন্দ্রনাথ তিনি কিন্তু প্রধান, তিনি প্রদীপ্ত। অপরাপর চরিত্রের থেকে তিনি আলোকময়। তার দীপ্তি, তার যে তেজ, তার যে কান্তি, তার যে দ্যুতি চন্দ্রনাথ চরিত্রে, তা কিন্তু অপরকে ম্লান করে দিয়েছে। তাকে মনে হয়েছে কালপুরুষ নক্ষত্রের মতো। এই কালপুরুষ নক্ষত্র তার সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে আনন্দ পেয়েছেন,
এই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য খুঁজে পেয়েছেন আমাদের গল্পকথক। আমরা জানি কালপুরুষ নক্ষত্র, এই কালপুরুষ নক্ষত্র শীত ও বসন্তকালে সে রাতের আকাশে, আসলে এটা নক্ষত্র নয়, নক্ষত্র মণ্ডল, অনেকগুলি নক্ষত্র মিলে একটা শিকারী মানুষের একটা আদল তৈরি করে। হাতে যেন তার রয়েছে খড়গ, শিকারী মানুষ। সেই শিকারী মানুষ হাতে যার খড়গ এবং তার আকৃতি হচ্ছে ভীমকায়, অর্থাৎ ভীমের মতোই যেন ভয়ঙ্কর, বিরাটকায়, বিরাট তার আকৃতি। সেই ভীমকায় আকৃতির কালপুরুষ নক্ষত্র, সেই শিকারী খড়গধারী নক্ষত্রমণ্ডলের সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন চন্দ্রনাথের। চন্দ্রনাথ যেন সেই কালপুরুষ, গভীর নিশীথে মধ্য গগনে মাঝ আকাশে তার যে বিরাট আকৃতি, যে আকৃতিতে প্রদীপ্ত ঔজ্জ্বল্যে ভরে ওঠে তার অবস্থান, সমগ্র আকাশ সেই খড়গধারী একক সেই কালপুরুষ নক্ষত্রের সঙ্গে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন চন্দ্রনাথের। তার কারণ চন্দ্রনাথের যে ব্যক্তিত্ব, তার যে আচরণ, তার যে বৌদ্ধিক উৎকর্ষ, সকলের চেয়ে চন্দ্রনাথ পৃথক। তার যে অনমনীয় যে চারিত্রিক দৃঢ়তা, তার জেদ, তার যে স্থির অবিচল প্রত্যয় প্রত্যক্ষ করেছিলেন আমাদের গল্পকথক, সেই কথা মাথায় রেখে চন্দ্রনাথকে তার কালপুরুষ নক্ষত্রের ন্যায় দীপ্র ঋজু মনে হয়েছে। জীবনের কক্ষপথে, আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে সে কালপুরুষ নক্ষত্রের ন্যায়। সে এগিয়ে চলেছে, একদিন পিছনে ফিরিয়া চাহিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। পিছনে ফিরে সে তাকায়নি কোনোদিনও। সে খুঁজে চলেছে জীবনকে, খুঁজে চলেছে আসলে জীবনের তাৎপর্যকে, যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এই উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে। অর্থাৎ জীবনের তাৎপর্য সন্ধানে চন্দ্রনাথ বেরিয়ে পড়েছেন। একদিন তাদের সেই বাসস্থান, তাদের সেই গ্রাম থেকে, সেই যাত্রা আজও শেষ হয়নি। কি যেন খুঁজে চলেছে। আসলে চন্দ্রনাথ তার জীবনকে খুঁজে চলেছে, জীবনের তাৎপর্যকে খুঁজে চলেছে, তার জীবনের লক্ষ্যে সে এগিয়ে চলেছে। কিন্তু জীবনের তাৎপর্য, জীবনের লক্ষ্য আজও যেন তার কাছে অধরা। তাই চন্দ্রনাথ আজও চলেছে। চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে গল্পকথকের মনে পড়েছে হিরুকে। চন্দ্রনাথ আর হিরু, আর তিনি অর্থাৎ গল্পকথক, তারা তিনজনই সহপাঠী ছিল। আরও একজনকে মনে পড়িতেছে, তিনি হচ্ছেন চন্দ্রনাথের দাদা নিশানাথবাবু। কেমন করিয়া যে এই তিনজন একই সময় ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। তাহলে বিধাতার কোন অভিপ্রায় সবাই সেই একই গ্রামে, একই সেই জীবন প্রবাহে তাদের সমাবেশ ঘটেছিল।
গল্পকথক তা জানে না, কিন্তু তারা সকলে মিলে যে সেই সময় এক বিচিত্র সমাবেশ গড়ে তুলেছিল গ্রামের মধ্যে, একটা বিচিত্র জীবনচর্যা, এক একটি চরিত্র এক এক রকম তাদের বৈশিষ্ট্য, এক এক রকম তাদের জীবনের দৃষ্টিভঙ্গি, এই সব কিছু মিলে যেন আগ্নেয়গিরির গর্ভের মধ্যে যেমন নানা রকম বিচিত্র কিছু সমাবেশ ঘটে, তেমনি সেই গ্রামের মধ্যেও নানা রকম চরিত্রের মানুষের বিচিত্র সমাবেশ ঘটেছিল। আজকে মনে পড়ছে তাদের সবার কথা। আজকে টেবিলের উপরে টেবিল ল্যাম্প জ্বলছে, অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। সেই আলোকমালায় অতীতের দিকে, অতীতের স্মৃতিচারণা উঠে আসছে। বিদ্যালয় জীবনের যে স্মৃতি, সব কিছু আজকে মনে পড়ে যাচ্ছে কথকের। সহপাঠীদের কথা, গ্রামের আরও কত মানুষ যাদের তিনি ভুলতে পারেননি তাদের কথা। একদিকে সেই কালপুরুষ নক্ষত্রের ন্যায় প্রদীপ্ত ঋজু চন্দ্রনাথ, অন্যদিকে তার যে নির্বিবাদী ধীর স্থির শান্ত প্রকৃতির দাদা নিশানাথের কথা, আবার অন্যদিকে শুকতারার ন্যায় কোমল স্নিগ্ধ তার অপর সহপাঠী হিরুর কথা। কথক নিজেও, আমরা যখন গল্প এগোবো দেখব, তিনি নিজেও একজন অনুভূতিপ্রবণ সংবেদনশীল মানুষ। আর বিচিত্র মানুষের সমাবেশ ঘটেছিল সেই গ্রামীণ জীবনে। গ্রামের শান্ত জীবন প্রবাহে একটা অগ্ন্যুৎগারের ন্যায় একটা আলোড়ন দেখা দিয়েছিল। আমরা জানি যে বিভিন্ন প্রলয়ঙ্কর ভয়ঙ্কর দাহ্য বস্তুর সমাবেশে যেমন আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে ওঠে, তেমনি কথক অনুভব করেছেন ওই নিশানাথ, চন্দ্রনাথ, হিরু, তাদের হিরুর ছিনি জ্যাঠামশাই অর্থাৎ স্কুলের সেক্রেটারি, এই সকল চরিত্রের যে একটা পারস্পরিকতার মধ্য দিয়ে গ্রামীণ পরিবেশও কিন্তু একটা সময় বিক্ষুব্ধ হয়ে উঠছে, সেখানে একটা চাঞ্চল্য দেখা দিচ্ছে। বহু সময় পার করে আজ সেই পুরাতন দিন এবং তার সঙ্গে জড়িত যে মানুষ, সে মানুষগুলিকে আলোকিত প্রত্যক্ষের মধ্যে অর্থাৎ বর্তমানে ছুঁয়ে দেখতে চেয়েছেন কথক, কিন্তু পরক্ষণেই মনে হয়েছে অতীত তো স্মৃতিমাত্র, অলিক কায়াময় ছায়া, সে তো বর্তমান থেকে নির্বাসিত হয়ে পড়েছে। কিন্তু আজকে সেই নির্বাসিত অতীতকে ফিরিয়ে আনছেন। আজকে খুব মনে পড়ছে কথকের। প্রথমেই কথকের সামনে এসে দাঁড়ালো চন্দ্রনাথ, দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। চন্দ্রনাথের চেহারা আমাদের সামনেও যেন উপস্থিত হচ্ছে। চন্দ্রনাথ দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর, অর্থাৎ কোনো ভয় ডর নেই, শরীরে রয়েছে শক্তি, তেজ, প্রাবল্য। আর তার চেহারার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার যে স্থূল নাসিকা, অর্থাৎ তার নাসিকা অর্থাৎ নাক তার একটু স্ফীত ফোলা, সেই স্থূল নাসিকায় বড় বড় চোখ, বিস্তৃত চওড়া কপাল, আর সেই কপালের মধ্যে, ললাটের মধ্যে একদম মধ্যস্থলে রয়েছে
স্ফীত শিরায় রচিত এক ত্রিশূলের আভাস। এই চন্দ্রনাথের সঙ্গে কালপুরুষ নক্ষত্রের সাদৃশ্য খুঁজে পেয়েছেন কথক। কেননা তার মনে হয়েছে কালপুরুষ ও চন্দ্রনাথ উভয়ই একক অবস্থানে একা একা যেন তারা অবস্থান করেন। তারা দুজনেই দৃঢ়তার প্রতিমূর্তি। পাশাপাশি গল্পকথক নরেশের স্মৃতিচারণায় উঠে এসছে সেই বিদ্যালয় জীবনের হেডমাস্টার মশাইয়ের কথা। শীর্ণ দীর্ঘকায় মানে লম্বা গড়নের শীর্ণ মানুষটি, রোগা মানুষটি, তিনি ছিলেন শান্ত প্রকৃতির মানুষ, নির্বিবাদী মানুষ। এই মানুষটির চন্দ্রনাথের প্রতি কিন্তু ছিল স্নেহ, কোমল এক দুর্বলতা। আমরা দেখব যে নানা ঘটনা পরম্পরার মধ্য দিয়ে প্রধান শিক্ষক মহাশয় চন্দ্রনাথকে কিন্তু একটু আড়াল করতে চেয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। সেই হেডমাস্টার মশাইয়ের চরিত্র উঠে আসে। স্পষ্ট প্রত্যক্ষ করতে পারছেন এ নির্বিবাদী হেডমাস্টার মশাই মানুষ হুকা ধরে বসে আছেন, চিন্তাকুল, খুব চিন্তিত, বিমর্ষ নেত্রে, বিষণ্ণ মনমরা হয়ে আমাকে বললেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। এই বিদ্যালয় জীবনের এক স্মরণীয় ঘটনা, এক মোড় ঘোরানো ঘটনার কথা এখানে উঠে আসে। দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সেই সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে পত্র দিয়েছেন সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করবে না। আসলে বিদ্যালয় জীবনের এক নাটকীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল গল্পকথক। চরম উৎকণ্ঠার সেই ঘটনার আবর্তিত হয়েছিল চন্দ্রনাথকে ঘিরে। চন্দ্রনাথ মেধাবী ছাত্র, এ পর্যন্ত বিদ্যালয়ের প্রতিটি বার্ষিক পরীক্ষায় সেই প্রথম স্থান অধিকার করেছে। অনন্য কৃতিত্বের পরিচয় দিয়ে প্রথম প্রাইজটি সেই বরাবর লাভ করেছে। কিন্তু ব্যতিক্রম দেখা দিল বিদ্যালয় জীবনের প্রান্তিক পরীক্ষায়। এই পরীক্ষায় চন্দ্রনাথকে হারিয়ে প্রথম স্থানে উঠে এসেছে বিদ্যালয়ের যে সম্পাদক মশাই, সেই সম্পাদক মশাইয়ের ভাইপো হিরু। তো চন্দ্রনাথ এবার তার প্রথম প্রাইজ পাবে না, এবার দ্বিতীয় প্রাইজ পাবে। সে দ্বিতীয় হয়েছে, কিন্তু সে বলেছে সে এই প্রাইজ প্রত্যাখ্যান করতে চায়, সে গ্রহণ করবে না। তার কারণ চন্দ্রনাথের বিবেচনায় পরীক্ষার এই ফলাফল পক্ষপাত দুষ্ট। তার কারণ গৃহশিক্ষকের কাছ থেকে আগাম কিছু প্রশ্ন জেনে গেছেন ওই বিদ্যালয় সম্পাদকের ভাইপো হিরু। পরীক্ষার আগেই সে প্রশ্ন হয়তো জেনে গেছে। আবার অঙ্ক পরীক্ষায় চন্দ্রনাথের কাছ থেকে সে পরোক্ষে সাহায্যও লাভ করেছে হিরু। তার ফলে হিরুর যে সাফল্যের মূল কারণ, যে সে যে প্রথম হয়েছে, সেই প্রথম হওয়ার পেছনে আসলে রয়েছে এক গৃহশিক্ষকদের আগে থেকে প্রশ্ন বলে দেওয়া, আর চন্দ্রনাথ নিজে তাকে অঙ্ক পরীক্ষার সময় সাহায্য করে। চন্দ্রনাথ এই ফলাফলকে মেনে নেয় না। প্রতিবাদ স্বরূপ চন্দ্রনাথ
তার দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করে প্রধান শিক্ষককে পত্র প্রেরণ করে। এই যে চন্দ্রনাথের এই অনমনীয় দৃঢ় পদক্ষেপ, এই যে পত্রাঘাত, তাতে কিন্তু নিস্তরঙ্গ গ্রামীণ জীবন অশান্ত, বিক্ষুব্ধ হয়ে ওঠে। চন্দ্রনাথের কাছে পৌঁছে গিয়েছিলেন গল্পকথক নরেশ। গিয়ে দেখলেন দারিদ্র জীর্ণ স্বল্পালোকিত চন্দ্রনাথের ঘর। খুব দারিদ্র্যের মধ্য দিয়ে চন্দ্রনাথ বড় হয়েছে। মাতা পিতা নেই, দাদা আছে। সেখানে সেই দারিদ্র্যের মধ্যে, অভাবের মধ্যে শুধুমাত্র নিজের মেধার সম্বলে চন্দ্রনাথ অনন্য কৃতিত্বের পরিচয় দিয়ে এসছে পড়াশোনায়। চন্দ্রনাথের কাছে গিয়ে দাঁড়িয়ে সে বলতে যাবে, কারণ তাকে পাঠিয়েছে হেডমাস্টার মশাই। চন্দ্রনাথ যেন সেই প্রাইজ গ্রহণ করে। চন্দ্রনাথ কোনো অভ্যর্থনা করল না, অর্থাৎ তাকে এসো বসো এই যে অভ্যর্থনা সে করেনি। তার কারণ তা চন্দ্রনাথের স্বভাব নয়। আমি নিজেই বসিয়া প্রশ্ন করিলাম, কি লিখছিস? অর্থাৎ চন্দ্রনাথের মধ্যে সেই যে আমাদের সাধারণ মধ্যবিত্তচিত যে ভদ্রতা বোধ, যা অনেকাংশেই মেকি, সেই মেকি বাবুয়ানা লোক দেখানো ভদ্রতা বোধ চন্দ্রনাথ চরিত্রের মধ্যে নেই। কথক গিয়ে জিজ্ঞাসা করল, কি লিখছিস? চন্দ্রনাথ উত্তর দিলেও, ইউনিভার্সিটি এক্সামিনের রেজাল্ট তৈরি করছি, কে কত নম্বর পাবে তাই দেখছি। তার কথা শুনে লেখক আশ্চর্য হয়ে গেলেন। চন্দ্রনাথ কিছুক্ষণ বাদে সেই রেজাল্টের হিসেব কষা কাগজটি তুলে ধরল কথকের সম্মুখে। কাগজটা চোখ বুলাইতেছিলাম। চন্দ্রনাথ বলিতেছিল, আমার যদি 550 কি তার বেশি ওঠে তবে স্কুলের এই রেজাল্ট হবে, মানে 2 ফেল, অমিয় আর শ্যামা, তাছাড়া সব পাস হবে। আর আমার যদি 525-এর নিচে হয় তবে 10টা ফেল, তুই তাহলে 3rd ডিভিশনে যাবি। বেশ মনে পড়িতেছে তাহার কথা শুনিয়া রাগ হইয়াছিল। এই দাম্ভিকটা যেন ফেল হয় সেই কামনাও কিন্তু করেছিলেন গল্পকথক। কিন্তু দেখো, চন্দ্রনাথের এই যে সম্ভাব্য রেজাল্ট সে তৈরি করছে, তার মূলে ছিল তার একটা দূরদর্শিতা, অসম দূরদর্শিতা, একটা প্রজ্ঞা। সেই প্রজ্ঞা এবং অসম দূরদর্শিতার মিশেলে একটা বিবেচনা বোধকে অস্ত্র করে, বুদ্ধি ও অনুমানকে ভিত্তি করে ইউনিভার্সিটি পরীক্ষার একটি কাল্পনিক রেজাল্ট, সম্ভাব্য রেজাল্ট তৈরি করেছিলেন চন্দ্রনাথ এবং সহপাঠী নরুর হাতে দিয়েছিলেন। এবং দিয়েছিলেন সেখানে নরুকেও কিন্তু সেই যে আগাম আভাস তিনি তৈরি করেছেন, নরু যদি 525 চন্দ্রনাথ পায় বা তার নিচে পায়, তাহলে কিন্তু নরু যে 3rd ডিভিশনে যাবে এবং 10টা ফেল হবে, তাহলে নরুর সামনেই নরুর 3rd ডিভিশনের কথা বলতে সে কিন্তু পিছপা হননি। অর্থাৎ চন্দ্রনাথ চরিত্রের মধ্যে কিন্তু তাহলে দেখো, তাহলে সত্য কথা বলার সাহস, হয়তো এটাকে দাম্ভিকতা মনে হতে পারে অনেকের, দাম্ভিক মনেও করেছেন আমাদের নরেশ চন্দ্রনাথকে এবং মনে মনে চেয়েছেন চন্দ্রনাথ যাতে ফেল করে। কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে চন্দ্রনাথ যা বলেন মুখের সামনে বলেন, সরাসরি বলেন,
আমরা যেমন মানুষদের দেখি যে তারা সামনে হয়তো ভদ্রচিত ব্যবহার করেন আর পেছনে ষড়যন্ত্রপরায়ণ হয়ে ওঠেন, চন্দ্রনাথ চরিত্রের মধ্যে তা নেই। তিনি হচ্ছেন নির্ভীক, সৎ এবং সরাসরি কথা বলার মানুষ। চন্দ্রনাথ হাসিয়া বলিল, তুই বোধহয় রাগ করছিস, কিন্তু অনুপাতের আঙ্কিক নিয়মে যার মূল্য যতবার কষে দেখবে একই হবে। একের মূল্য কমে সকলের কমবে, দিস ইজ ম্যাথামেটিক্স। তাহলে চন্দ্রনাথ আসলে ম্যাথামেটিক্সের ওপরে জোর দিয়ে, বিজ্ঞানের ওপরে জোর দিয়ে একটা সম্ভাব্য রেজাল্ট তৈরি করেছে। সেখানে বিজ্ঞানে কোনো আবেগের প্রাধান্য চলতে পারে না, সেখানে আসলে যুক্তির প্রাধান্য চলে। তাহলে সেই যুক্তিতে 525 কমে চন্দ্রনাথ যদি নাম্বার পায়, তাহলে নরেশ অর্থাৎ গল্পকথক সে 3rd ডিভিশনেই পাশ করবে। এটাই বলে যুক্তি, এটাই বলে অঙ্ক। এবং সেই যুক্তি অঙ্ক তাকেই প্রাধান্য দিয়েছে চন্দ্রনাথ। নরুকে কিন্তু কোনো মিথ্যা আশ্বাস দেয়নি। সে তো মিথ্যা আশ্বাস দিতেই পারতো, বলতেই পারতো তুই 1st ডিভিশন যাবি, কারণ তখনও তো রেজাল্ট বেরোয়নি। কিন্তু না, তিনি তো মিথ্যাকে আশ্রয় করবেন না। তিনি সেই কালপুরুষের মতোই ভীমকায়, ভয়ঙ্কর, ভীষণ, নির্ভীক, সত্যবাদী। আমি এইবার কথাটা পারিব ভাবিতেছিলাম, কিন্তু সে হইল না। চন্দ্রনাথের দাদা একখানা পত্র হাতে আসিয়া দাঁড়াইলেন। চন্দ্রনাথের হাতে পত্রখানা দিয়া বলিলেন, এ কি? পত্রখানার উপর দৃষ্টি বুলাইয়া চন্দ্রনাথ অসংকোচে বলিল, আমি 2nd প্রাইজ রিফিউজ করেছি, প্রত্যাখ্যান করেছি, আমি 2nd প্রাইজ নেব না। কারণ চন্দ্রনাথের নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিল। আর নাসিকা প্রান্ত স্ফীত হইয়া উঠিয়াছে অর্থাৎ চন্দ্রনাথের মধ্যে এবার দেখা দিয়েছে ক্রোধ, রাগ, আত্মপ্রত্যয়ে তিনি দৃঢ় হয়ে উঠেছেন। ললাটের শিরায় ত্রিশূল চিহ্ন ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। তিনি যখন ক্রোধান্বিত হন, যখন তার মধ্যে রাগ দেখা দেয়, তখন তার কপালের শিরা তা ফুলে ওঠে, আর ফুলে উঠলে তা যেন ধীরে ধীরে ত্রিশূলের আকৃতি গ্রহণ করে। এক মুহূর্ত চুপ থেকে সে বলল, 2nd প্রাইজ নেওয়া আমি বিনিথ মাই ডিগনিটি মনে করি। অর্থাৎ ডিগনিটি, আমার যে আত্মসম্মান, আমার যে মর্যাদা, 2nd প্রাইজ নিলে তাহলে সেই মর্যাদা বা আত্মসম্মান তা কিন্তু লঙ্ঘিত হয়। বিনীত, তার নিচে আমি নেমে যাই, তাতে আমি নামতে পারবো না আমার ডিগনিটির। চন্দ্রনাথের দাদা ক্ষোভে যেন কাঁপিতেছিলেন। বহু কষ্টে আত্মসংবরণ করিয়া তিনি বলিলেন, কথাটা বলতে তোমার লজ্জায় বাঁধল না? ডিগনিটি, একে তুমি ডিগনিটি বলো? তোমার অক্ষমতার অপরাধ? তুমি বোঝো তোমার আত্মমর্যাদা? তুমি প্রথম হতে পারোনি, তুমি দ্বিতীয় হয়েছ, এই সত্যটাকে মেনে নাও। বাধা দিয়া চন্দ্রনাথ বলিল, তুমি জানো না দাদা। কি জানি না? জানবার এতে আছে কি? স্কুলের সেক্রেটারির ভাইপো ফার্স্ট হয়েছে, সে আমারই সাহায্যে হয়েছে। আর ওর যে প্রাইভেট মাস্টার, স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি, কি বলবো, প্রশ্নপত্র ছাত্রটির কাছে গোপন রাখেননি। তারও ওপর উত্তর বিচারের সময় ইচ্ছাকৃত ভুলও করেছেন তিনি এবং আরও 2-1 চন্দ্রনাথের দাদার মুখ দিয়ে কথা সরিতেছিল না। ভদ্রলোক, নির্বিরোধী, শান্ত প্রকৃতির মানুষ তিনি। তিনি অবাক হইয়া চন্দ্রনাথের মুখের দিকে চাইয়া রইলেন। চন্দ্রনাথ বলিল, অঙ্কের পরীক্ষার দিন সে আমায় মিনতি করলে আমি তাকে 3টে অঙ্ক আমার খাতা থেকে টুকতে দিলাম। মাস্টার পূর্বে বলে দেওয়া সত্ত্বেও সে সময় তার মনে ছিল না। চন্দ্রনাথের দাদা এবার গম্ভীর এবং ধীর কণ্ঠস্বরে বলিলেন, তোমার সঙ্গে তর্ক করে ফল নেই। তুমি ওই পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চেয়ে হেডমাস্টার মহাশয়কে পত্র লেখো, বুঝলে? চন্দ্রনাথ বলিল, না। কঠোরতর স্বরে চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমায় করতে হবে। না না,
চন্দ্রনাথের দাদা যেন বিস্ময়ে অভিভূত হইয়া গেলেন এবার, যে চন্দ্রনাথ তিনি বারে বারে বলছেন, যেন আদেশের আকারে বলছেন। তবু চন্দ্রনাথ তার নিজের সিদ্ধান্তে অটল। বারংবার তার কণ্ঠ থেকে উঠে আসছে, না না। চন্দ্রনাথের দাদা, সে নির্বিবাদী, সে শান্ত মানুষটি এবার কাঁপছে। না। কিছুক্ষণ নীরবে দাঁড়াইয়া থাকিয়া চন্দ্রনাথের দাদা বলিলেন, তোমার বৌদি বলতো, আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এত দূর স্বাধীন হয়েছ, ভালো। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না, কোনো সম্পর্ক রইল না। আজ থেকে আমরা পৃথক। আমরা দেখলাম যে চন্দ্রনাথ চরিত্রের মধ্যে এক প্রত্যয়ী স্বাধীন চেতা, এক দৃঢ়তা, কিভাবে মাথা উঁচু করে দাঁড়ালো, নিজের মতামতের সপক্ষে কিভাবে চন্দ্রনাথ সে দাদার বিরুদ্ধেও চলে গেল। দ্বিতীয় স্থান সে অধিকার করেছে, কিন্তু এই দ্বিতীয় স্থান অধিকার সে মেনে নেয়নি। তার কারণ সে তার যুক্তি মাধ্যমে, কিছু ঘটনা তুলে ধরার মাধ্যমে সে দাদার কাছে নিজের যে অবস্থান সে ব্যাখ্যা করেছে, কোন পরিপ্রেক্ষিতে সে চিঠি লিখেছে, প্রত্যাখ্যান করেছে। তাহলে দ্বিতীয় প্রাইজ নেওয়া আসলে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করে, তার আত্মসম্মানকে ধ্বংস করে, সে কথা সে বলেছে। হিরুর সাফল্যকে সে খোলা মনে গ্রহণ করতে পারেনি। কারণ এই সাফল্যের মূলে ছিল, চন্দ্রনাথ মনে করেছে, যে শিক্ষকদের পক্ষপাতিত্ব এবং অঙ্ক পরীক্ষায় চন্দ্রনাথের সেই সহায়তা। তাই হিরু কখনোই প্রথম হতে পারে না, হিরু কখনোই প্রথম হতে পারে না। আর চন্দ্রনাথ সেই দ্বিতীয় যে পুরস্কার, সে দ্বিতীয় পুরস্কার নেওয়াকে সে মনে করেছেন সান্ত্বনা পুরস্কার, কিন্তু না, সে তো আসলে প্রথম পুরস্কারের দাবিদার। যদি যোগ্য বিবেচনা হয়, যদি নিরপেক্ষ বিবেচনা হয়, তাহলে প্রথম পুরস্কার পাওয়ার কথা চন্দ্রনাথের। তাই নিশানাথ যখন বারংবার তাকে বলে যে প্রধান শিক্ষককে যে পত্র লিখেছে সেই পত্রটিকে যেন সে প্রত্যাহার করে নেয় এবং দ্বিতীয় পুরস্কার যেন গ্রহণ করে, ভাইয়ের এই আচরণকে নিশানাথ দুর্বিনীত আচরণ মনে করেন। তার এতবার বলা সত্ত্বেও যখন ভাই মেনে নেয় না, তার নিজের জেদে অনড় থাকে, অটল থাকে, নিজের সিদ্ধান্তে অবিচল থাকে, তখন মনে করে যে চন্দ্রনাথ স্বাধীন হয়ে উঠেছে। চন্দ্রনাথ সে তার নিজের দাদার যে অনুরোধ, নির্দেশ, আদেশ, সব কিছুকে সে আসলে পরোয়া করে না। সে নিজে যেটা মনে করে সে সেটাই করবে। অর্থাৎ চন্দ্রনাথের সেই অবিচল, অনমনীয়, স্বাধীন, আত্মমর্যাদাপূর্ণ অবস্থানকে নিশানাথ বিবেচনা করে দুর্বিনীত আচরণ রূপে, দাদার প্রতি ভাইয়ের অসম্মান রূপে। পৃথক হয়ে যায় নিশানাথ এবং চন্দ্রনাথ। চন্দ্রনাথের দাদা নতশিরে নীরবে দাঁড়াইয়া রহিলেন। তিনি নিশ্চয়ই এই উত্তর প্রত্যাশা করেন নাই। তার কারণ যখন তিনি বললেন যে আজ থেকে আমরা পৃথক, তখন কিন্তু চন্দ্রনাথ অবিচলিত কণ্ঠস্বরে বললেন, বেশ। এই যে বেশ অর্থাৎ হ্যাঁ আমরা পৃথক হয়ে যেতে পারি, কিন্তু আমি ওই পত্র কখনো প্রত্যাখ্যান করব না।
ভেবেছিলেন, নিশানাথ ভেবেছিলেন যে ভাই বুঝি এই কথা বলার পর সে হয়তো তার পত্র প্রত্যাখ্যান করে নেবেন। কিন্তু না, চন্দ্রনাথ এক অনিশ্চিত জীবনকে মেনে নেবেন। তার কারণ ভাই হিসেবে যখন দাদার সঙ্গে চন্দ্রনাথ পৃথক হয়ে যাবে, মা বাপহীন ছেলেটি কোথায় যাবে? তার ভবিষ্যৎ জীবন তো অনিশ্চিত। কোথায় আশ্রয় পাবে? কোথায় দুবেলা দুমুঠো খেতে পারবে? অর্থাৎ সে অনিশ্চিত জীবনকে গ্রহণ করতে রাজি, কিন্তু নিজের মর্যাদাকে, তার সঙ্গে মর্যাদার সঙ্গে কোনো আপোষ করতে রাজি নয়। আমরা বুঝতে পারি চন্দ্রনাথ চরিত্রকে কেন সেই অনমনীয় দৃঢ় ভীমকায় সেই কালপুরুষ নক্ষত্র মণ্ডলের সঙ্গে তুলনা করেছিলেন গল্পকথক। দাদার সঙ্গে সে পৃথক হয়ে যায়, কিন্তু তার অনমনীয় সিদ্ধান্তে তিনি অটল থাকেন, অবিচল থাকেন। চন্দ্রনাথকে স্কুলের সেক্রেটারি একটি স্পেশাল প্রাইজ দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু চন্দ্রনাথ বলেন না, সেই স্পেশাল প্রাইজও গ্রহণ করবে না, কারণ ওই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক। হেডমাস্টারমশাই তাকে ডেকে পাঠিয়েছিলেন, তাকেও চন্দ্রনাথ উত্তর দিলেন, গুরু দক্ষিণার যুগ আর নেই, স্কুলের সঙ্গে দেনা পাওনা আমার মিটে আছে, 2-3 মাসের মাইনে বাড়তি দিয়ে এসেছি আমি, সুতরাং যাওয়ার প্রয়োজন নেই আমার। চন্দ্রনাথ চরিত্রের এই যে উক্তি যে গুরু দক্ষিণার যুগ আর নেই, আমরা দেখি তার এই অনমনীয় দৃঢ়তা, অবিচলতা, আত্মমর্যাদাপূর্ণ যে তার মনোভঙ্গি, তার সঙ্গে কিন্তু তার এই উক্তি খাপ খায় না। আসলে এই উক্তির মধ্যে একটা অবিনয়, একটা স্পর্ধা রয়েছে। বিনয় সুলভ নয়, ছাত্র সুলভ নয়, গুরু দক্ষিণার যুগ আর নেই। চন্দ্রনাথ চরিত্র আসলে আমরা ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার নয়, তার মধ্যে যেমন অনমনীয়তা, অবিচলতা, মর্যাদা, আত্মমর্যাদা, আত্মসিদ্ধান্তে অগাধ যে আস্থা, তার পাশাপাশি আমরা দেখছি এই স্পর্ধা, এই অবিনয়ী মনোভাব। অর্থাৎ মানুষ তো রক্তমাংসের মানুষ, সে তো দোষে গুণে একটি সম্পূর্ণ মানুষ। চন্দ্রনাথ চরিত্রের মধ্যে সেইটাও রয়েছে, একটা সম্পূর্ণ মানুষের চরিত্র হয়ে উঠছে চন্দ্রনাথ। তারপরে রেজাল্ট বেরোলো, রেজাল্ট দেখা গেল যে চন্দ্রনাথ তার যে প্রেডিকশন, তার যে অনুমান, তা কিন্তু মিলে গেছে, অক্ষরে অক্ষরে মিলে গেছে। এর মধ্যে দিয়ে চন্দ্রনাথের সেই যে বলছিলাম একটা প্রজ্ঞা, মেধা, সেটা আবার প্রমাণিত হচ্ছে। চন্দ্রনাথ 525-এর কম পেয়েছে, আর 525-এর কম পেলে তিনি যে প্রেডিক্ট করেছিলেন, অনুমান করেছিলেন যে 10 জন ফেল করবে, 10 জনই ফেল করেছেন। এবং গল্পকথক তিনি যে 3য় বিভাগে 3rd ডিভিশনে পাশ করবে, তাও মিলে গেছে। 3rd ডিভিশনে কোনো রকমে পাশ করেছে আমাদের গল্পকথক, কিন্তু একটি অনুমান মেলেনি। সেটা কি? চন্দ্রনাথ কিন্তু প্রথম হয়নি। এখানেও কিন্তু হিরু চন্দ্রনাথকে পিছনে ফেলে দিয়েছে। হিরু স্কলারশিপ পাবে। গল্পকথক মনে মনে দুঃখ পেয়েছিলেন সেদিন, তার কারণ চন্দ্রনাথ আর হিরুতে তো অনেক প্রভেদ। চন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব, তাতে কোনো সন্দেহ ছিল না আমাদের গল্পকথক নরেশের,
তার কারণ চন্দ্রনাথ উঠে এসছে একদম সেই দারিদ্র্যের অন্ধকার থেকে। হিরু সে তো হচ্ছে ধনির দুলাল, সে নানা রকম সহযোগিতা পেয়েছে। তার বাড়িতে সমস্ত গৃহশিক্ষকতার জন্য উপস্থিত হয়েছে স্কুলের মাস্টারমশাইরা, কত রকম সহযোগিতা সে পেয়েছে। আর চন্দ্রনাথ অনাথ, দাদার কাছে মানুষ, অথচ তার অনমনীয় জেদ, তার অসাধারণ মেধা, সাফল্যের খিদে, সব কিছুকে হাতিয়ার করে চন্দ্রনাথ জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছে। আর হিরু সে এক অনুকূল পরিবেশে বড় হয়ে উঠেছে। হিরুর বাড়িতে প্রীতিভোজনের নিমন্ত্রণ পেয়েছে চন্দ্রনাথ, পেয়েছে গল্পকথক। কেন প্রীতিভোজনের নিমন্ত্রণ? না, হিরু স্কলারশিপ পাবে। আমরা জানি চন্দ্রনাথ দৃঢ়প্রত্যয়ী, সত্য উচ্চারণে নির্দ্বিধ। এর আগে নরুকে বলে দিয়েছিলেন যে 525-এর কম পেলে নরু 3rd ডিভিশনে পাশ করবে। মুখের ওপর বলে দিয়েছিলেন, মুখের সামনে বলে দিয়েছিলেন। যখন হিরু নিমন্ত্রণ করেছে চন্দ্রনাথকে, চন্দ্রনাথ তাকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কি লিখেছেন? প্রিয় বরেশু, প্রিয় বরেশু কাটিয়া লিখিয়াছে প্রীতিভাজনেষু। দেখো, বন্ধুস্থানীয় ব্যক্তিকে সম্ভাষণের ক্ষেত্রে প্রিয় বরেশু এবং প্রীতিভাজনেষু দুটো শব্দই লেখা যায়, কিন্তু তবু প্রিয় বরেশু যে আন্তরিকতাকে বহন করে, প্রীতিভাজনেষুর মধ্যে যিনি পত্র প্রেরক, আসলে তার ওই যাকে পত্র প্রেরণ করা হচ্ছে তার প্রতি একটা স্নেহের সম্ভাষণ থাকে। অর্থাৎ তার যেন কিছুটা যেন শ্রেষ্ঠত্ব, অর্থাৎ পত্র প্রেরকের যেন কিছুটা শ্রেষ্ঠত্ব মানে আমি বলতে চাইছি যে বয়সের দিক থেকে যেন একটা ম্যাচিওর্ড একজন আর একজনকে বলছেন প্রীতিভাজনেষু। যদিও বন্ধুস্থানীয় কাউকেই প্রীতিভাজনেষু বলা হয়, তবু প্রেরকের যেন এখানে শ্রেষ্ঠত্ব কিছুটা হলেও প্রতিপন্ন হয়। আজই আমার যাত্রার দিন, সুতরাং থাকিবার উপায় নাই, আমাকে মার্জনা করিও। তোমার সফলতায় আনন্দ প্রকাশ করিতেছি, কিন্তু একটা কথা বারবার মনে হইতেছে, এই উৎসবটা না করিলেই পারিতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস, ভালোবাসা জানিবে ইতি চন্দ্রনাথ। চন্দ্রনাথ উপস্থিত হয়নি হিরুর বাড়ির সেই অনুষ্ঠানে, তার সাফল্যের অনুষ্ঠানে। আসলে তার সাফল্যকে চন্দ্রনাথ মেনে নিতে পারেনি বলেই সে সেখানে উপস্থিত হয়নি। সে গ্রাম ছেড়ে প্রস্থান করেছে এক অনির্দিষ্ট জীবন পথের দিকে। পরাজয়কে সে খোলা মনে মেনে নিতে পারেনি, পরাজয়কে সে স্বীকার করেনি। হিরুর বাড়িতে যাওয়া মানে পরাজয়কে স্বীকার করা, হিরুর শ্রেষ্ঠত্বকে মেনে নেওয়া। কিন্তু চন্দ্রনাথ অনমনীয়, দৃঢ়। আবার চন্দ্রনাথ হিরুকে বলেছে যে এই অনুষ্ঠান তুমি, এই উৎসব তুমি না করলেই পারতে। স্কলারশিপটা কি এমন বড় জিনিস, তার কারণ জীবনের ঊষর ক্ষেত্র, যে রুক্ষ জীবন পথ, যে চড়াই উৎরাইময় যে জীবন, ভবিষ্যৎ জীবন সামনে পড়ে আছে, সেখানে এই স্কলারশিপটা কোনো তাৎপর্য বহন করে না এমন কিছু। এখনও জীবনের পথ চলা অনেক বাকি, এই উৎসব নাই করতে পারতে। এর মধ্য দিয়ে আসলে চন্দ্রনাথের
এক হতাশাও যেন অভিব্যক্ত হয় আমাদের সামনে। গল্পকথক কল্পনা করছেন কিশোরচন্দ্রনাথ কাঁধে লাঠির প্রান্তে পোটলা বাঁধিয়া সেই রাত্রেই জনহীন পথে একা চলিয়াছে। দুই পাশে ধীর মন্থর গতিতে প্রান্তর যেন পিছনের দিকে চলিয়াছে। মাথার উপরে গভীর নীল আকাশে ছায়াপথ, পার্শ্বে কালপুরুষ নক্ষত্র সঙ্গে সঙ্গে চলিয়াছে। চন্দ্রনাথ বেরিয়ে পড়েছে এক অজানা পথে। কোথায় সে পৌঁছাবে জানা নেই, কিন্তু সে বেরিয়ে পড়েছে গ্রাম ছেড়ে। একা একা চলেছে, তার পরিচিত মানুষজন, তার পরিচিত প্রকৃতি, তার মাতৃভূমি তাকে ছেড়ে। একক চন্দ্রনাথ তার জেদে অবিচল থেকে, তার প্রত্যয়ে দৃঢ় থেকে সে চলেছে নতুন জীবনের সন্ধানে। আর সঙ্গে চলেছে কালপুরুষ নক্ষত্র। কালপুরুষ যেমন আকাশে একক অবস্থানে তার বিশাল ভীমকায় আকৃতিতে তার নিজের স্বাতন্ত্র্যকে বজায় রাখে, চন্দ্রনাথও তার নিজের স্বাতন্ত্র্যকে বজায় রেখে তার আত্মমর্যাদাকে সঙ্গী করে সে বেরিয়ে পড়েছে। তার কারণ হিরুর কাছে সে পরাস্ত হয়েছে। এই গ্রামে থাকা মানে আসলে সেই পরাজয়কে স্বীকার করে নেওয়া। এভাবে চন্দ্রনাথ পৃথক হয়ে উঠেছে। চন্দ্রনাথ সত্যিকারের কালপুরুষ নক্ষত্র হয়ে উঠেছে। আমরা যে চন্দ্রনাথকে পেলাম এই গল্পে, তাকে কেন্দ্র করেই আমাদের এই গল্প আবর্তিত বিবর্তিত হয়েছে। সেই আসলে গল্পের নিয়ন্ত্রক। আমাদের গল্পকথক নরেশ তার সংবেদনশীল দৃষ্টিকোণ থেকে তার এককালের সেই সহপাঠী শহীদ চন্দ্রনাথের চরিত্র আমাদের সামনে উন্মোচন করেছেন। চন্দ্রনাথ তার দেহাকৃতি, তার চারিত্রিকতায় সকলের থেকে স্বতন্ত্র হয়ে উঠেছেন। সবল, সতেজ, সুস্থ দেহের অধিকারী চন্দ্রনাথ নির্ভীক দৃষ্টিকিশোর। তার সেই প্রদীপ্ত ঋজু তার চারিত্রিকতার সঙ্গে কালপুরুষ নক্ষত্রের তুলনা সার্থক হয়েছে। শুধুমাত্র ওই কালপুরুষ নক্ষত্রের সঙ্গে যে বহিরঙ্গের যে সাদৃশ্য, অথবা আমাদের গল্পকথক নরেশের আবেগের উচ্ছ্বাসের সেই অতিরঞ্জন, তার মধ্য দিয়ে চন্দ্রনাথ যে উঠে এসছে তা নয়। চন্দ্রনাথ সত্যি বাস্তবিকই তিনি অনমনীয়, অবিচল তার প্রত্যয়। দৃঢ়তায় চন্দ্রনাথ কালপুরুষ সদৃশ। তার কারণ আমরা দেখেছি সেই বার্ষিক পরীক্ষায় চন্দ্রনাথ প্রতিবার প্রথম স্থান লাভ করেছে, প্রান্তিক পরীক্ষায় যখন সে দ্বিতীয় স্থান লাভ করেছে, সম্পাদকের ভাইপো হিরু যখন প্রথম স্থান লাভ করল, তখন কিন্তু চন্দ্রনাথ প্রতিবাদে গর্জে উঠছে। তার কারণ এই ফলাফলের মূলে রয়েছে পক্ষপাত দুষ্ট এক প্রক্রিয়া। চন্দ্রনাথ বাস্তব সত্য নির্দ্বিধাভাবে উচ্চারণ করেছেন। দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করে পত্রাঘাত করেছেন। আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস থেকে চন্দ্রনাথ দৃঢ় কণ্ঠে বলে উঠেছে, সেকেন্ড প্রাইজ নেওয়া আসলে বিনিথ মাই ডিগনিটি। এই অনমনীয় দৃঢ়তা এবং জেদ চন্দ্রনাথ আমাদের হতবাক করছে। দাদা যে নিশানাথ যখন তাকে বলছে যে পত্র প্রত্যাখ্যান করে ক্ষমা চাইতে, চন্দ্রনাথকে নির্দেশ দিচ্ছে, চন্দ্রনাথ প্রথমে যুক্তির সাহায্যে দাদার সামনে প্রকৃত সত্য প্রকাশ করার চেষ্টা করেছেন। কিন্তু দাদা যখন নিজের মতে অনড় থাকে, তখন সত্যের সপক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শানিত করেছে চন্দ্রনাথ। এবং আমরা দেখছি দাদার সঙ্গে পৃথক হয়ে যেতেও সে কিন্তু পিছপা হয়নি।
তার কারণ অন্যায়ের সঙ্গে সে আপোষ করবে না। হিরুর কাকার সেই প্রস্তাবিত সেই বিশেষ পুরস্কার, সান্ত্বনা পুরস্কার, সে গ্রহণ করবে না। সে অনায়াসে ফিরিয়েছে। আত্মসম্মান তার কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত। তার যে মেধাতে আমরা চমকে গেছি, তার যে গাণিতিক প্রজ্ঞা, তার সেই আনুপাতিক হিসেব, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সম্ভাব্য ফলাফল মিলিয়ে দিয়েছে, একটি মাত্র বিষয় ছাড়া, যা হচ্ছে হিরু স্কলারশিপ পেয়ে সেই পরীক্ষায় প্রথম হয়েছে। যদিও এই ব্যতিক্রমী ফলাফল চন্দ্রনাথের গরিমাকে ম্লান করতে পারে না। চন্দ্রনাথ অপ্রিয় সত্য প্রকাশে সবসময় নির্দ্বিধ। এই চন্দ্রনাথের আচরণকে আমরা অনেকেই ঔদ্ধত্য রূপে মনে করতে পারি। এই যে প্রধান শিক্ষকের প্রতি তার যে পত্র প্রেরণ, দাদার আপোষ প্রস্তাবকে সে প্রত্যাখ্যান করছে, সহপাঠী নরুকে তার তৃতীয় বিভাগে পাশ করা সম্ভাব্য ফলাফলের কথা বলে দেওয়া, এবং সবশেষে আমরা দেখলাম ওই সামান্য স্কলারশিপের জন্য বিরাট ভোজের সাড়ম্বর আয়োজন, তারও সমালোচনা করছেন। এর মধ্য দিয়ে চন্দ্রনাথ চরিত্রের একটা অনমনীয় একটা ঋজুতা আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। শেষে আমরা বলতে পারি চন্দ্রনাথ আত্মসম্মান বোধের দৃঢ় এক বলিষ্ঠ চরিত্র। যখন সে হিরুর কাছে পরাজিত, তখন এই আত্মগ্লানি, হীনমন্যতার কাছে নিজেকে সে সমর্পণ করেনি। সমর্পণ না করে সে নিশ্চিত নিরুদ্বেগ সেই গ্রামীণ জীবন ছেড়ে তিনি অজানা পথে পা বাড়িয়েছেন। অতীত পরাজয় ভুলে এক গর্বোদ্ধত ভবিষ্যৎকে তিনি ছিনিয়ে নেওয়ার কঠিন সাধনায় একা পথে নেমেছেন। পরাজয় তিনি স্বীকার করবেন না। ভবিষ্যতে আবার তিনি তার সাফল্যকে ছিনিয়ে নেবেন। তার উদ্দেশ্যে তাই পরাজয়ের সেই অতীত জীবনকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। চন্দ্রনাথের এই দৃঢ়তা, এই আত্মমর্যাদা, এই আত্মপ্রত্যয় আমাদের অবাক করে।